নির্বাচন কমিশন আগাম আজ করতে পেরে এখনো পর্যন্ত এই ব্যাপারে এসআইআর কবে থেকে শুরু হবে এটা বলেনি। পশ্চিমবঙ্গে কতজন মানুষেরই বা পাসপোর্ট আছে? অনেকের আছে এরকম বার্থ সার্টিফিকেট ঠিকমতো নেই বা ঝড়ে জলে নষ্ট হয়ে গেছে। এই যে নির্বাচন কমিশন, আচ্ছা এত বড় একটা দেশের নির্বাচন কমিশনে বিভিন্ন রাজ্যে তাদের অফিস থাকবে, সেই অফিস খুব ইকুইপড অফিস হবে, প্রচুর লোকজন থাকবে, নিয়োগ দিতে হবে, তার কারণ ভারতবর্ষের নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ কেউ বেশ মাসল ফ্লেক্সিং করা শুরু করে দিয়েছেন, বলছেন এবার দেখ কেমন লাগে, এবার কেমন টাইট দেবো, একদম ধরে ধরে বাংলাদেশি আর রোহিঙ্গা খুঁজে খুঁজে বার করবো আর ওইদিকে ডিপোর্ট করে দেবো। মানুষ যেচে কেউ নিজের দেশ ছাড়তে চায় না, কোনো মানুষই এরকম নয়। অধিক উন্নততর জীবনের যাপনের জন্যে তারা দেশ ছাড়েন। অনেকেই এবার বাজারে নেমে পড়েছেন, কেউ কেউ বলছেন যে 3.5 কোটি নাকি মানুষ এখানে নাগরিকত্ব হারাবেন। একটা জিনিস খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে যতটা ঢাক পেটানো হচ্ছে ততটা কিভাবে করা সম্ভব। দেশ জুড়ে এসআইআর নিয়ে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে এবং বিহারে যে পরিস্থিতি তৈরি হয়েছে, প্রশ্ন আসছে বাংলায় কি এর থেকে বেশি অভিঘাত তৈরি হতে চলেছে? নির্বাচন কমিশন আগাম আজ করতে পেরে এখনো পর্যন্ত এই ব্যাপারে এসআইআর কবে থেকে শুরু হবে এটা বলেনি, কিন্তু ইতিমধ্যে বিএলএদের নিয়ে প্রশিক্ষণ শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গে 77,000 যে বুথ ছিল সেই বুথ থেকে বাড়িয়ে প্রায় 90,000 বুথ হতে চলেছে, যে কারণে তাদের ট্রেনিং দেওয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। সেই ট্রেনিং শিডিউলের একটা জায়গায় কিন্তু রয়েছে ইন কেস অফ এসআইআর, অর্থাৎ এসআইআরের ক্ষেত্রে কিভাবে হবে। স্বাভাবিকভাবেই যিনি রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক কেন্দ্রের তরফ থেকে মিস্টার আগরওয়ালকে যখন প্রশ্ন করা হয়েছে বিভিন্ন সাংবাদিকদের থেকে, তিনি আমতা আমতা করে উত্তর দিয়েছেন যে এসআইআর বিষয়টা হচ্ছে সেন্ট্রাল নির্বাচন কমিশনের, তারা যদি ডাইরেক্টিভস পাঠায় তখন আমাদের দেখাবে, তবে আমাদের আগাম কিছু এইরকম কোনো পরিকল্পনা আমাদের দিক থেকে থাকতে পারে না। আমরা এমনি ট্রেন করছি, যেহেতু বুথ সংখ্যা বেড়েছে, প্রত্যেক বুথে সর্বোচ্চ ভোটার থাকবে 1200, এমনটাই স্থির হয়েছে। এবার স্বাভাবিক নতুন ইনক্লুশন হবে, এই ইনক্লুশন করতে গিয়ে কিন্তু অনেকেরই সামনে অনেকে জুজুর ভয় দেখছেন। তার কারণ 11টা ক্রাইটেরিয়া আছে। ধরা যাক আপনার বাড়ির ছেলে বা মেয়ে তার 18 বছর ক্রস করেছে, সে ভোটার কার্ডে নাম তুলবে, তার বাবা মার পরিচয় তখন দিতে হবে। এবার বাবা মায়ের তার বার্থ সার্টিফিকেট আছে কিনা, বা তিনি যদি কেন্দ্রীয় বা রাজ্য সরকারের চাকরি করেন তাহলে কেন্দ্র বা রাজ্য সরকারের ডকুমেন্ট, যেমন হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট যে লেটার, বা তিনি যে মাইনে তুলছেন সরকারি নথি এটাকে বলে, বা 1987 সাল অবধি যাদের জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কতগুলো মিনিমাম রিকোয়ারমেন্টস রয়েছে। তার পরের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো এই 11টা রিকোয়ারমেন্টসে যে কোনো একটা দিতে হবে। এই ক্ষেত্রে অনেকেই মনে করছেন পাসপোর্টটা হচ্ছে সবচেয়ে ভ্যালিড, তার কারণ পাসপোর্ট থাকলে কি হয়, আপনি যখন পাসপোর্ট করাতে যাবেন তখন আপনার জন্ম বৃত্তান্ত, আপনার স্কুল লিভিং সার্টিফিকেট বা আপনার যে অন্যান্য যে সমস্ত ডকুমেন্টস, এই ডকুমেন্টসগুলোকে খুব সুন্দরভাবে পূরণ করতে হয়। তারপর তার সাথে হচ্ছে চোখের বা আঙুলের সব ছাপ, সমস্ত কিছু নেওয়ার পর আপনার পুলিশ ভেরিফিকেশনস হয় এবং তারপর আপনি পাসপোর্ট হাতে পান। পাসপোর্টকে খুবই ভ্যালিড ডকুমেন্ট, তার কারণ আপনি পাসপোর্ট মানে অন্য দেশে যে যাবেন, আপনাকে সেই দেশের সরকার অর্থাৎ ভারত সরকার আপনাকে পাসপোর্ট দিল যে আপনি যেতে পারেন, এরপর আপনি ভিসা পাবেন সেই দেশ থেকে। তার মানে একটা নাগরিকত্বের স্বীকৃতি হিসাবে এটাকে অত্যন্ত ভ্যালিড ডকুমেন্ট হিসাবে দেখানো হয়। কিন্তু পশ্চিমবঙ্গে কতজন মানুষেরই বা পাসপোর্ট আছে? অনেকের আছে এরকম বার্থ সার্টিফিকেট ঠিকমতো নেই বা ঝড়ে জলে নষ্ট হয়ে গেছে, সেগুলো একটা বড় বিষয়। অনেকে আছে স্কুল ড্রপ আউট, অর্থাৎ পশ্চিমবঙ্গে এরকম বহু মানুষ আছেন
4 থেকে 8 অবধির মধ্যে স্কুল থেকে ড্রপ আউট হয়ে গেছেন, মানে আর পড়াশোনা এগিয়ে নিয়ে যায়নি। মাধ্যমিক না দিলে আপনার স্কুল লিভিং সার্টিফিকেটটা আপনি পাবেন কি করে? তথাপি অনেকে করিয়ে নিয়েছেন 6, 7, 8 যতদূর অবধি পর্যন্ত স্কুল থেকে ছেড়ে দেওয়ার আগে একটা স্কুল তার সার্টিফিকেট দিয়েছে, এটাকেও ভ্যালিড ডকুমেন্টস হিসাবে দেখা হয়। যদি সত্যিকারের জিনিসটাকে প্রয়োজনীয় আকারে করা হয় এবং এই ক্ষেত্রে যদি কোনো রকম জল না মেশানোর চেষ্টা হয় বা কোনো রাজনৈতিক অভিসন্ধি না থাকে, তাহলে এই ধরনের ডকুমেন্টস অনেকের কাছে আছে। মানুষ একটু হঠাৎ বিভ্রান্ত হয়ে পড়েছেন এবং ডকুমেন্টেশনসটা ঠিক মতো হওয়ার ক্ষেত্রে কোনো যদি কিন্তু না রাখাই ভালো। তার কারণ হচ্ছে একটা দেশের কে নাগরিক, সেই নাগরিকের তার লিনিয়েজ কি, তার বাবা মা বা ঠাকুরদাকে, ঠাকুরদার বাবাকে, সেটা যদি ডকুমেন্টেড হয় তাহলে তো ভালো, খারাপ কিছু তো নয়। তার কারণ হচ্ছে ডকুমেন্টারি এভিডেন্সগুলো খুব ভালো, মানে এটা দিয়ে বোঝা যায় একটা দেশের, সেই দেশের নাগরিকের সমস্ত তথ্যপঞ্জি তা থাকা উচিত। তাহলে অনেক রকমভাবে জল মেশাতে অসুবিধা হবে। কিন্তু আমাদের দেশে যেভাবে কাজগুলো হয় বড় দায়সারা গোছেন। এই যে নির্বাচন কমিশন, আচ্ছা এত বড় একটা দেশের নির্বাচন কমিশনে বিভিন্ন রাজ্যে তাদের অফিস থাকবে, সেই অফিস খুব ইকুইপড অফিস হবে, প্রচুর লোকজন থাকবে, নিয়োগ দিতে হবে। তার কারণ ভারতবর্ষের নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, 90 কোটি ভোটার। ভাবুন সেই এসআইআর সেই কবে হয়েছে? 2002 সালে পশ্চিমবঙ্গে তো শেষ হয়েছে, 2003 বিহারে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে 2004 শেষ হয়েছে, অথচ 1952 থেকে 2004 বিভিন্ন সময় এসআইআরগুলো কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে, কোনো অসুবিধা হয়নি। তো 2004-এর পর এই 2025-এ এসে বিহার নির্বাচনের আগে হঠাৎ তাড়াহুড়ো করে এসআইআর বিষয়টা ঘোষণা করা হলো এবং ঘোষণা করার সাথে সাথে কেউ বেশ মাসল ফ্লেক্সিং করা শুরু করে দিয়েছেন। বলছেন এবার দেখ কেমন লাগে, এবার কেমন টাইট দেবো, একদম ধরে ধরে বাংলাদেশি আর রোহিঙ্গা খুঁজে বার করবো আর ওইদিকে ডিপোর্ট করে দেবো। কত সোজা ব্যাপারটা। এতদিন ধরে 2000 সাল থেকে 2025 সাল মধ্যে অনেকে এরকম অনুপ্রবেশ ঘটেছে। অনুপ্রবেশের নানাবিধ কারণ থাকে। মানুষ যেচে কেউ নিজের দেশ ছাড়তে চায় না, কোনো মানুষই এরকম নয়। অধিক উন্নততর জীবনের যাপনের জন্যে তারা দেশ ছাড়েন। ফলে বাংলাদেশে যা অর্থনীতি বা তার যে রাজনৈতিক অস্থিরতা, সেই 1975 সাল থেকে যে অস্থিরতা শুরু হয়েছে বাংলাদেশে, সে অস্থিরতা তো কখনো কিয়দংশে কম থাকলেও, কম তো বলা যায় না, সেটা উত্তরোত্তর কখনো বৃদ্ধি পায়, যে কারণে অনেকে এই দেশে চলে আসেন। মুসলমানও রয়েছেন। 47 সাল থেকে দেশভাগ যখন হয়ে গেল, মানে বাংলা এবং পাঞ্জাব ভাগ যখন হলো, তারপর বহু মানুষ এসেছেন এবং তারপর কাট অফ ডেট তৈরি করা হয় 1952 সালের আগে কতজন এসেছেন, এবং 1951 সালে একটা জনগণনা হয়েছিল এবং সেই মোতাবেক কারা দেশের কীভাবে নাগরিকত্ব তার একটা ব্যাখ্যা দেওয়া আছে। এই ব্যাখ্যাতে অনেকে এবার বাজারে নেমে পড়েছেন। কেউ বলছেন যে 3.5 কোটি নাকি মানুষ এখানে নাগরিকত্ব হারাবেন। মতুয়াদের বেশ কয়েকজন রয়েছেন, তারা এই ধরনের অনেকেই বলতে চাইছেন যে এরকম সংবিধানে কিছু জায়গায় যেভাবে নাগরিকত্বের সংজ্ঞা দেওয়া আছে, তাতে অটোমেটিক বা ন্যাচারাল নাগরিকত্ব হচ্ছে সংবিধান পেশ করার সময়, অর্থাৎ 26শে জানুয়ারি 1950 সাল, সেই সময়ে যারা ভারতে ছিলেন তারা অটোমেটিক একজন নাগরিক। কিন্তু তার আগে যারা জন্মেছেন তারাও অটোমেটিক নাগরিক। তারপরের থেকে তার কতগুলো ক্রাইটেরিয়া আছে, তার কারণ বহু শরণার্থী হিসাবে অনেকে এসেছেন, উদ্বাস্তু হয়ে এসেছেন, অনেকগুলো চুক্তি হয়েছিল, ঠিক যেমনি পাকিস্তান ভারতের মধ্যে নেহেরু লিয়াকত চুক্তি, যারা এদেশে এসেছেন বা ওই দেশে থেকে গেছেন বিভিন্ন মানুষ, অর্থাৎ হিন্দু মুসলমান উভয়ের যাতে কোনো রকম ক্ষতি না হয় তার জন্য একটা চুক্তি হয়েছিল। আবার ইন্দিরা মুজিব চুক্তি হয়েছিল একই বিষয় নিয়ে, কিন্তু সেইটা থামেনি। এবং আসামে যে কারণে এনআরসি করতে হয়েছিল, এনআরসি হচ্ছে পুরোপুরি ধর্মভিত্তিক নয়, এটা বুঝতে হবে, এনআরসি কোনোভাবেই ধর্মভিত্তিক নয়। কিন্তু সিএএটা কিন্তু একটা ধর্মীয় প্রভিশন এখানে রয়েছে। 6টা ধর্মের কথা বলা আছে, যারা এই 6টা ধর্মের মানুষ এদেশে এসেছেন
তাদের অ্যাপ্লাই করলে তারা কিন্তু নাগরিকত্ব পাবেন। সেটারও কাট অফ ডেট হচ্ছে 2014 সাল, 2014 সালের ডিসেম্বর পর্যন্ত। তাহলে 2015 সালে ধরুন জানুয়ারি ফেব্রুয়ারি থেকে যারা এসেছেন তারা কি করবেন? তারা অ্যাপ্লাই করবেন, কিন্তু পাবেন কি না সে সম্পর্কে কোনো স্পষ্টতা নেই। এই জায়গাগুলোতে খুব অভাব রয়েছে। তাহলে পারসিকিউশনের শব্দ আসছে কেন? যেমন অধুনা বাংলাদেশে অনেক পারসিকিউশনের ঘটনা ঘটছে, অনেকে চলে আসলে তারা কি আদৌ নাগরিকত্ব পাবেন? বা এই নিয়ে অনেক রয়েছে। 2003 থেকে মনে করে দেখুন, 2003 সালে অটল বিহারী বাজপেয়ীর সময় তখন একটা নাগরিকত্ব যে বিল, যেটা সিএ, তার একটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল। তারপরে 2019-এ সিএটা আসে। সেই অ্যামেন্ডমেন্ট অনুযায়ী কেন বলা আছে ইললিগাল মাইগ্রেন্টস, মানে যারা মাইগ্রেন্ট হিসাবে ইললিগালি আসছেন, মানে পাসপোর্ট ছাড়া, কোনো ভিসার ব্যাপার নেই, বা কেউ পাসপোর্ট নিয়ে এসছেন, পাসপোর্টের মেয়াদ, ওই দেশে পাসপোর্ট হয়েছে, ওই দেশে পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়েছে, ভিসা তাদের উত্তীর্ণ হয়ে গেছে, তারা মিশে গেছেন এবং থাকা শুরু করেছেন, রেশন কার্ড এইসব করেছেন, তারপর আধার কার্ড করেছেন। তাদের কি এরকম ধরা শুরু হলে তো তাহলে তো একটা বিপজ্জনক জায়গায় চলে যেতে পারে। যে সংখ্যাটা বলা হচ্ছে, ইতিমধ্যে শুভেন্দু অধিকারী এই বিষয়টা নিয়ে বলেছেন। তিনি প্রত্যেক দিনই প্রায় এখন হুঙ্কার ছাড়ছেন, রোহিঙ্গা এবং বাংলাদেশি ভরে গেছে, কিলবিল করছে। এবং সত্যি কথা বলতে কি, শুভেন্দু অধিকারী যখন বলছেন, এটা নিয়ে অনেক ভেবেছি যে এত রোহিঙ্গা, আরাকানে এত রোহিঙ্গা ছিল, সবাই আরাকান আর্মির ইয়েতে বাংলাদেশে 15 লক্ষ তো ক্যাম্প করে রয়েছে, সে তো ছবি খুললেই দেখা যায়। এত ভারতে ঢুকলো কিভাবে? আর আমি ভেবে পাচ্ছি না, রোহিঙ্গারা এত বুদ্ধিমান, সমস্ত রাজ্যে তারা ছড়িয়ে পড়েছে এবং সব ভাষা তারা শিখে গেছে, তো অতীব বুদ্ধিমান তাহলে বলতে হবে। এবং পশ্চিমবঙ্গে এত রোহিঙ্গা, তাদের খুঁজেও পাওয়া যাচ্ছে না, তারা এমনভাবে মিশে গেছে, তো অতি বুদ্ধিমান ছাড়া এ তো সম্ভব নয়। তাহলে এই অতি বুদ্ধিমানদের খুঁজে বার করতে গেলে কি সেই সময় বা ইনফ্রাস্ট্রাকচার আছে, নাকি এটাকে হাওয়া তুলে একটা ভয়ঙ্কর রকমের পরিস্থিতি তৈরি করার দিকে এগোচ্ছে? এই প্রশ্নটা যেমন একদিকে সত্য, অন্যদিকে বিপরীতে তৃণমূল কংগ্রেসের ভাবখানা এমনই। তৃণমূল কংগ্রেস বলছে যে রোহিঙ্গা বা হচ্ছে বাংলাদেশে যদি আসে তাহলে সেটা বর্ডারের দোষ, অমিত শাহের দোষ। আচ্ছা, অমিত শাহ তো 2014 পর থেকে অমিত শাহের বিষয়টা আসে, 19-এর পর তিনি স্বরাষ্ট্রমন্ত্রীও হন, কিন্তু তার আগে যারা চলে এসেছেন সেখানে অমিত শাহর কীভাবে দোষ থাকবে? বিএসএফ ঢুকে গেছে এবং তারপর তারা এখানে যখন থাকতে শুরু করেন, অনেকেই হচ্ছে রেশন কার্ড, ভোটার কার্ড তুলেছেন, দক্ষিণাও দিতে হয়েছে, এটা বুঝতে পারি। এই নিয়ে এখন শুরু হয়ে গেছে শোরগোল। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপি কি বিশেষ ব্যবস্থা নেবে? শুভেন্দু অধিকারী যেভাবে হুঙ্কার দিচ্ছেন বাংলাদেশি রোহিঙ্গা, তার বক্তব্য 1,25,00,000 সংখ্যাটা তিনি কাছাকাছি পৌঁছেছেন। কারণ লোকসভাতে, রাজ্যসভাতে ডিবেটের সময় এরকম এসছে যে বাংলাদেশি রোহিঙ্গা মিলিয়ে আনুমানিক নাকি 1.5 কোটি আছে। তাহলে 1,25,00,000 যদি পশ্চিমবঙ্গেই থাকে, তাহলে 25,00,000 বাইরের রাজ্যে তারা ছড়িয়ে গেছেন, এটা ধরে নিতে হবে। 1,25,00,000-কে কি বাদ দেওয়ার টার্গেট নিয়ে এগোচ্ছেন? এই টার্গেটে তো শুরুই এখনও হয়নি, কিন্তু তার আগে আসাম থেকে তো চলে আসছে এনআরসি, এবং ম্যাক্সিমাম তারা হিন্দু বাঙালি বা হচ্ছে রাজবংশী, এসসি এসটি এর মধ্যে রয়েছেন। বহু মতুয়ার ক্ষেত্রে এরকম হয়েছিল, তারা তো বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন যে এই বুঝি তাদের অ্যাপ্লিকেশনস করলেই তারা একটা বাড়ির দোরগোড়ায় এসে দুয়ারে সরকারের মতো দিয়ে যাবে তাকে নাগরিকত্ব। বিষয়টা তা নয়। এবং আপনারা জানেন 24-এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সোচ্চারে বলে দিয়েছিল যে কেউ কোনো ফর্ম ফিল আপ করবেন না, তাহলে যা যা এগুলো পেয়েছেন সব কিন্তু যাবে, আপনি অন্য দেশ থেকে দেশে ঢুকেছেন এটাই প্রমাণিত হবে। এবং ম্যাক্সিমাম মতুয়ারা সেই ডাকে সাড়া দিয়েছে। ভোট যদিও বিজেপিও পেয়েছে, কিন্তু তৃণমূলের এই প্রচারে কিন্তু তাদের মধ্যে একটা আস্থা বা আত্মবিশ্বাস এসেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই জটিল আধারটাকে নিয়ে সীমান্তবর্তী একটি রাজ্য, সেই রাজ্যে যদি এই ধরনের ইস্যু ফেলা হয়, তাহলে বহু মানুষের মধ্যে একটা আতঙ্কের বাতাবরণ তৈরি হবে, এটাই স্বাভাবিক। এই আতঙ্কের মাঝে মধ্যে যে কমেন্টগুলো আসছে, তাতে একটা জিনিস খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে যতটা ঢাক পেটানো হচ্ছে ততটা কিভাবে করা সম্ভব। রাজ্য নির্বাচন কমিশন, মানে কেন্দ্রের যে নির্বাচন কমিশন রাজ্যে অবস্থিত যেটি রয়েছে, তারা এই ক্ষেত্রে
রাজ্য নির্বাচন কমিশনে এই ক্ষেত্রে মুখ্য নির্বাচনী আধিকারিক তারা একটা বৈঠক করছেন, দফায় দফায় বৈঠক হচ্ছে বিএলএদের নিয়ে, এবং সেখানে বুথ সংখ্যা বাড়ছে, অর্থাৎ ধরে নেওয়া যাচ্ছে যে ভোটার সংখ্যা বাড়বে। এবং তারা রক্ষণাত্মকভাবে যে কথাটা বিহারের ক্ষেত্রেও বলা হয়েছে বা এ রাজ্যেও এই কথাটা বলা হচ্ছে যে প্রথম হচ্ছে যাদের ভোটার মৃত ভোটার, তার কারণ মৃত ভোটারের ভোট দিয়ে আসা নিয়ে তো প্রচুর আপনারা স্টোরি দেখেন, তার মানে এটা হয় মৃত ভোটার বাদ দেওয়া হয় না এবং সেটাকে কিন্তু জালিয়াতি করার একটা সম্ভাবনা থাকে এবং জালিয়াতি করা হয়, সেটাকে ওই মৃত ভোটারের জায়গায় অন্যের নাম একই থাকলো বা নামটাকে চেঞ্জ করে দিয়ে তার জায়গায় হিসেবে নাম্বারটা একই থাকলো এবং সেটা ঠিক মতো করে যদি এন্ট্রি না হয় ইনি মৃত ভোটার, তাহলে আরেকজন কিন্তু সেই আধার কার্ড বা ভোটার কার্ড ব্যবহার করতে পারেন। তার কারণ এগুলো যখন তৈরি হয় বিভিন্ন ব্যক্তিবর্গ বিভিন্ন প্রতিষ্ঠান যুক্ত হয় এবং যে কোনো প্রতিষ্ঠানের মধ্যে বা ব্যক্তিবর্গের মধ্যে সোর্সের মধ্যে ভূত থাকার সম্ভাবনা থাকে, নানা রকম টাকা পয়সার লেনদেনও হয়, এইসব করে অনেকে এগুলো হস্তগত করেন বা বানান এবং তাতে এই পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা হয়েছে। অনেকে আতঙ্কে ভুগছেন, অনেকে ফোন করে জানতে চাইছেন, অনেকে বলছেন যে লাগাতার এই বিষয় নিয়ে আপনি বলতে থাকুন। আমিও ঠিক করেছি বাংলাদেশ ইস্যু যেরকম রয়েছে এবং পশ্চিমবঙ্গে যেহেতু সীমান্তবর্তী রাজ্য এবং বিহারে ইতিমধ্যে এসআইআর নিয়ে যে তুলকালাম কাণ্ড চলছে, তাতে আমি এই বিষয় নিয়ে কিন্তু আপনাদের কাছে প্রতি মুহূর্তে আসব, এটা ঠিক করেছি। সমস্যা যাদের কিছু হচ্ছে বা কোনো রকম বুঝতে অসুবিধা হচ্ছে টাইম লাইনে জানাবেন, আমাদের টিম এই টাইম লাইন দেখে কিন্তু আপনার বক্তব্যগুলোকে নিয়ে আমরা চেষ্টা করব এটাকে হচ্ছে ধোঁয়াশা ক্লিয়ার করার জন্যে, কেন বিষয়টা কিন্তু রীতিমতো সন্দেহ একটা জায়গা তৈরি করেছে এবং অনেকের ক্ষেত্রে যেহেতু কুচবিহার বা অনেকের রয়েছে এরকম ঘটনা কিন্তু ঘটেছে। তাতে একটা জিনিস পরিষ্কার যে 47-এর আগে 41 সালের দলিল দেখিয়ে একজনকে ওখানে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে, মুসলমান বলে বাংলাভাষী বলে। অন্য রাজ্যে তো এক ধরনের পরিস্থিতি করা হচ্ছে যে বাংলাভাষী মানেই হচ্ছে হতে পারে সে বাংলাদেশি বা রোহিঙ্গা, এরকম সন্দেহভাজন শুরু হয়ে গেছে দেখা, বা কোনো জায়গায় দোকানে দুই বাঙালি প্রবাসী বাঙালি যদি নিজেদের মধ্যে কথা বলে হয়তো কান পেতে শোনার লোকের সংখ্যাও বাড়ছে, এই খবরও আসছে আমার কাছে। সুতরাং এমন এবার আমরা জিনিসটাকে আপনাদের কাছে প্রেজেন্ট করব যাতে আপনাদের ডকুমেন্টেশন এভরিথিংয়ের সাথে সঙ্গে থাকবো এবং এই ব্যাপারে কিন্তু কোনো রকম কার্পণ্য দেওয়া হবে না, কেননা বাঙালি বা যারা রয়েছেন তারা প্রত্যেকে বীরের জাতি এবং তারা অনেক দুঃখ সয়েছেন 1947-এর আগে থেকে। এই দুঃখের কিন্তু একটা সমাপ্তি হওয়া উচিত, এই নিয়ে কিন্তু কাউকে খেলতে দেবো না বলে রাখলাম। কিন্তু আজকে এখানেই শেষ করছি। দ্য রিয়েল স্টোরি প্রত্যেক মুহূর্তে জানাবো, আজকে রিয়েল স্টোরি বলে দিলাম, আগামী সময়তেও বলতে থাকবো। সঙ্গে থাকবেন, আমাদেরকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের আস্থার প্রতি পূর্ণ সম্মান আমরা দিয়ে যাব। ধন্যবাদ, নমস্কার।